কালবৈশাখী ঝড় হয়েছে, শিলাবৃষ্টি হয়েছে, একই সাথে বজ্রপাতও হয়েছে। এর মধ্যে মানুষও মারা গেছে আমরা কম বেশি জানি। এবং ঢাকা শহরের বিভিন্ন সড়কে আমরা দেখেছি যে গাছ, বড় বড় যেসব গাছ সেগুলো অনেকটাই ভেঙে গেছে। যুক্ত আছেন আমাদের সাথে অধ্যাপক ডক্টর এ কে এম সাইফুল ইসলাম, জলবায়ু বিশেষজ্ঞ। ধন্যবাদ, শুভ সকাল ডক্টর এ কে এম সাইফুল ইসলাম যুক্ত হওয়ার জন্য আমাদের সাথে। প্রচণ্ড গরম, এখন আমরা কিছুটা বৃষ্টি স্বস্তি হয়তো আমরা অনুভূত করছি, কিন্তু আবার একই সাথে সামনের দিনগুলোতে গরমের আবার বাড়বে, তাপমাত্রা আবার বাড়বে। কিন্তু এই কালবৈশাখী ঝড়ের মধ্যে সবচেয়ে বেশি এবার বজ্রপাতের সংখ্যা বাড়ছে। আমরা দেখেছি মানুষও মারা গেছে। এই বজ্রপাত দিনকে দিন বারবার কারণ কি, সেটা যদি আপনার কাছ থেকে আমরা একটু শুনি, এবং সেই সাথে যদি ছোট করে একটু পরামর্শ দেন আমাদেরকে যে বজ্রপাত হলে কিভাবে নিজেদেরকে আসলে সুরক্ষিত করা যাবে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। শুভ সকাল। ধন্যবাদ আপনাকে এবং ৭১ টিভির সকল দর্শককে। আমরা গতকালকে ঢাকা শহরে প্রথম এই বছরের কালবৈশাখী দেখলাম। এর আগে চিটাগাং এবং সিলেট ডিভিশনেও বজ্রসহ ঝড় দেখেছি। তো এত দীর্ঘ একটা হিটওয়েভ, তাপদাহ স্পেল আমরা দেখেছি পুরো এপ্রিল মাস জুড়ে। তো এটা শান্তি এবং স্বস্তির বৃষ্টি নিয়ে এসেছে আমাদের জীবনে। কিন্তু অন্যদিকে আমরা যদি দেখি, এখানে আবার আরেকটা আপনার দুর্যোগ নিয়ে আসে, বিশেষত ঢাকার বাইরে বা রাজধানীর অন্যান্য বাংলাদেশের যে শহর আছে তার বাইরে। এর কারণ হচ্ছে বজ্রপাত। বজ্রপাত আমরা দেখছি প্রতি বছরই প্রায় ৩০০-র অধিক মানুষ বাংলাদেশে মারা যাচ্ছে এই বজ্রসহ ঝড়ের সময়। মানুষ মৃত্যুর একটা প্রধান কারণ আমরা দেখছি যে যেসব এরিয়ায় খোলা জায়গা থাকে, মানুষ যখন কাজ করতে যায়, কৃষক ধান কাটতে যায় কিংবা মাছ কাটতে যায় বা ডে লেবাররা কাজ করে, সেই সব জায়গাতেই কিন্তু অনেক বেশি মৃত্যুর সম্ভাবনা দেখি। ঢাকা বা অন্যান্য শহরে আমরা কিছুটা সৌভাগ্যবান যে বড় বড় বিল্ডিং এবং উঁচু উঁচু টাওয়ারগুলি থাকায়, যেহেতু বজ্রপাতের ধর্ম যেটা, সে সুউচ্চ স্থানের সাথে তার মেঘের যে কানেক্টিভিটি সেটা এস্টাবলিশড হয়, অর্থাৎ সবচেয়ে উঁচু যে বস্তু আছে সেখানে অ্যাট্রাক্ট করে। তো বড় বড় বিল্ডিং এগুলি থাকায় কিন্তু মানুষ এই শহরগুলিতে ততটা মৃত্যু সেরকম দেখা যায় না, কিন্তু গ্রামগঞ্জে আমরা মাঠে ঘাটে আমরা দেখি এই মৃত্যুর পরিমাণ অনেক বেশি। এবং জলবায়ু পরিবর্তন বা একটা ভূমিকা তার আছে, সেটা হচ্ছে যে অতিরিক্ত উষ্ণায়নের ফলে মেঘগুলি অনেক ডিপ কনভেকশন হয়, টল টাওয়ার হয় এবং অনেক বেশি বজ্র ঝড় নিয়ে আসে। যদিও এটা সায়েন্টিফিক্যালি এখনো পুরোপুরি এস্টাবলিশ না, কিন্তু আমরা বৃষ্টি এবং ঝড়ের পরিমাণ যে বৃদ্ধি পায়, তার ইন্টেন্সিটি, সেটা দেখছি। তো এই সময়টা বিশেষত প্রি মনসুন সিজনে আমরা এই এপ্রিল মে মাসে কিন্তু এই বজ্রঝড় থেকে আমাদের একটা ডিজাস্টার হিসাবে আসছে। এবং ২০১৬ সাল থেকে, যখন আপনার খেয়াল আছে একই দিনে ৮৪ জন লোক মারা গিয়েছিল ২ দিনে মে মাসে, তখনই এটা দুর্যোগ ঘোষণা করা হয়। তো এইটা থেকে আমরা কিভাবে বাঁচতে পারবো এবং কিভাবে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো বা যতটা সম্ভব প্রাণহানি কমানো যায়, সেই ব্যাপারে কিন্তু আপনি যে এই দুর্যোগের কথা বলছেন এবং আপনি নিজেও বলছিলেন যে এই বজ্রপাতের মারা যাওয়ার বিষয়টিকে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে, কিন্তু সে হিসেব করে এই বজ্রপাতে কি করণীয়, এবং বারবারই বলা হচ্ছিল যে সেখানে হচ্ছে বিভিন্ন যে খোলা জায়গাগুলোতে সেখানে বড় গাছ যেন থাকে, বট গাছ থেকে শুরু করে তাল গাছ থেকে শুরু করে অনেক রকম হচ্ছে পরামর্শ বারবার আসছে, কিন্তু কেন এখনো পর্যন্ত সেই ব্যবস্থাপনাগুলো আমরা আসলে দেখতে পাইনি? আমরা কি শুধু এটা কথা বলবার জন্য বলে যাচ্ছি, নাকি সড়ক বিভাগ অথবা বন পরিবেশ বিভাগ তারা আসলে এই বিষয়গুলো খুব একটা নজর দিচ্ছেন না? অত্যন্ত দুর্ভাগ্যজনক, ২০১৬ সাল থেকে যখন দুর্যোগ ঘোষণা করা হয়, বজ্রপাত নিয়ে অনেক ধরনের, আমি বলবো যে এক্সপেরিমেন্ট হয়েছে বাংলাদেশে। একবার ১০ লাখ তাল গাছ লাগানো হলো, তার অস্তিত্ব কতটুকু আছে সেটা মানে ডিজাস্টার ডিপার্টমেন্ট দেখতে পারে। অন্যদিকে আবার দেখছি যে লাইটেনিং অ্যারেস্টার লাগানো, লাইটেনিং এসেন্সর লাগানো, সেগুলি অকেজো হয়ে আছে, ফাংশনিং করছে না।
আহ, বলা হচ্ছে বজ্রপাতের শেল্টার। তো সার্বিকভাবে আমরা আসলে অনেকটা দেখছি যে কিছুটা দায়সারাঘাতের অ্যাক্টিভিটি, এটা কোন মন্ত্রণালয় কে দায়িত্ব নিবে, ইন্টার মন্ত্রণালয় বা ইন্টার ডিপার্টমেন্টাল কোঅর্ডিনেশনও একটা বিরাট ধরনের ঘাটতি লক্ষ্য করছি, এবং এক একজন এক একটা আইডিয়া নিয়ে আসে। আমার মনে হয় এটা এখন একটা মোটামুটি সারা পৃথিবীতে রিকগনাইজ যে বজ্রপাতের সবচেয়ে বেশি এফেক্টিভ ওয়ে হচ্ছে আপনার অ্যাওয়ারনেস বিল্ডিং, অর্থাৎ সচেতনতা বাড়াতে হবে। হ্যাঁ, জুতা আবিষ্কারের গল্পের কথা মনে পড়ে যে হবুচন্দ্র রাজা গোবুচন্দ্র মন্ত্রী যে সারা পৃথিবীকে চামড়া দিয়ে মুড়ে দেওয়া হবে, সেই অবস্থা হয়েছে। আপনি বজ্রপাতে কতগুলি শেল্টার করবেন? নির্দিষ্ট ঝুঁকিপূর্ণ জায়গায় কিছু শেল্টার করতে পারেন, কিন্তু প্রধান যে লাইটেনিং এর যে সেফটির মেজার্স গুলা, যে বজ্রপাতের শব্দ শুনলেই আমরা কিন্তু আহ, নিরাপদ আশ্রয়ে যাওয়ার চেষ্টা করব, এবং ওই যে 30 সেকেন্ড রুল আছে যেখানে বলা হয় যে 30 সেকেন্ড আপনার বিদ্যুৎ চমক এবং শব্দের মধ্যে 30 সেকেন্ড যদি ডিস্টেন্স থাকে তাহলেই আপনি ঝুঁকিতে আছেন। এবং দেখা যায় যে 5 সেকেন্ড ডিস্টেন্স মানে বজ্রপাত আপনার 1 মাইলের মধ্যে আছে, যেটা সাউন্ডের যে গতিবেগ 340 মিটার পার সেকেন্ড। তো আমরা এরকম অনেক রুলস আছে যে গুটিসুটি মেরে থাকবেন, গাছের নিচে থাকবেন না, পানিতে বা নদীতে থাকবেন না, কোনো কারণে নৌকায় থাকলে ছাউনিতে থাকবেন, বারিন্দায় যাবেন না, এবং পাইপ বা অন্যান্য ইলেকট্রিক যেটা বাইরে থেকে আসে সেটা টাচ না করাই ভালো। এবং বজ্রপাতের সময় 30 থেকে আপনার দেখি যে বজ্রপাত লাস্ট যেটা দেখেছি তারপরও 30 মিনিট ঘরের মধ্যে থাকতে হয়, কারণ ওর পরও অনেক সময় প্রাণহানি হয়। এবং বিল্ডিং কোড মেনে বিভিন্ন বিল্ডিং এ কিন্তু অ্যারেস্টার বসানোর কথা, যেটা আমরা অনেক ক্ষেত্রেই দেখি হয় না। তো আমার মনে হয় এটা মানে সবচেয়ে বড় দায়িত্ব এখন প্রচার করা, মানুষকে বজ্রপাতকে একটা সিরিয়াস জিনিস হিসাবে নিতে হবে। আমরা দেখি দুর্যোগ হিসেবে নিতে হবে। আমরা দেখি এটাকে অনেক সময় বালা বা এই সমস্ত কুসংস্কার এখনো আছে। এই দুর্যোগে আমরা অনেক প্রাণহানি দেখি, এবং বাংলাদেশে প্রায় সবচেয়ে বেশি মৃত্যু এখন বজ্রপাতে হয়। তো এখান থেকে আমার মনে হয় যে ভবিষ্যতে যেহেতু বৃষ্টি এবং ওয়ার্মিং, এবারও মনসুন ফোরকাস্ট অনেক বেশি ঝড় বৃষ্টি হবে, তো এখন থেকে যদি এটা নিয়ে কাজ করা হয় তাহলে হয়তো আমরা কিন্তু কিছুটা যে সুফল কৃষককে আসলে কাজ মধ্যমেয়াদে। করতেই হচ্ছে খোলা মাঠে, তার কাছে তার কোনো বিকল্প নেই, কারণ তার পণ্যটি বা শস্যটি সে সেটি রক্ষা করবার জন্য হোক বা সেটিতে সে কাজ করার জন্য সেখানে সে আসলে অবস্থান করে। বেশিরভাগ সময় আমরা দেখেছি যে এই মাঠে যারা একেবারেই শ্রমজীবী, যারা শুধু কৃষক না, একই সাথে যারা বাইরেও কাজ করেন বিভিন্ন সময়, তাদেরকে মারা যাওয়ার সংখ্যাটি সবচেয়ে বেশি। আরা আশেপাশে যদি কোথাও কোনো গাছ না থাকে বা সাথে সাথে বজ্রপাত যখন হচ্ছে সেখান থেকে সে সরে যাওয়ার তার যদি কোনো সুযোগ না থাকে, তাৎক্ষণিকভাবে যখন বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হচ্ছে সে তখন কি করবে? সেখান থেকে সে কি সরে যাবে, নাকি সে অন্য কোনো একটি আশ্রয়ে এসে যাবে? এবং সেই আশ্রয়টা যদি হয় সেটা আসলে কি ধরনের? কারণ আপনি নিজেও বলছিলেন যে বড় গাছের নিচে যাওয়া যাবে না, পানি বা এমন কোনো জায়গায় সেখানে দাঁড়ানো যাবে না, তাহলে সে তাকে মানে সে রক্ষা করবে কিভাবে? জি, এটা খুবই একটা মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরকম যে সব জায়গায় খোলা জায়গা আছে, হাওরে অন্যান্য ক্ষেত্রেও আমরা দেখি যে সেই সব জায়গায় কিন্তু একটা নিরাপদ আশ্রয় তৈরি করতে হবে, অর্থাৎ অনেকটা লাইটেনিং শেল্টারের মতো। কিন্তু অনেক ক্ষেত্রে আবার দেখি মানুষের সচেতনতা নেই। সেক্ষেত্রে যেমন গরু আনতে যাওয়া, বজ্র বৃষ্টি হচ্ছে, আপনি আপনার গরুর জীবনের থেকে তো মানুষের জীবনের মূল্য বেশি, কিন্তু আমরা এতটাই ইনভলভ হয়ে যাই, আমরা অনেক সময় ভুলে যাই যে এরকম অনেক ক্ষেত্রে বৃষ্টিতে খেলতে যায় বাচ্চারা, সেখান থেকেও আমি মৃত্যুর রিপোর্ট দেখেছি। তো আমরা একটু সচেতন থাকি। আবার অনেকে মাছ ধরতে যায় এই বজ্র বৃষ্টির সময়, তাদের ধারণা বা হয়তো এটা সত্যই যে অনেক বাঙালি বেশি আসলে মাছ অনেক তখন। শৌখিন, তো মানে তারা এই সময়েও আসলে এরকম আপনি যেমনটা বলছিলেন যে মাছ ধরতে যাওয়া থেকে শুরু করে নানা রকম আসলে তারা কাজ করার চেষ্টা করে। আলোচনা শেষ করতে চাই, ছোট করে একটি বিষয় আসলে আপনার সাথে একটু জেনে নিই। সেটা হচ্ছে যে ভারী বৃষ্টি এরই মধ্যে আমরা দেখেছি সিলেট অঞ্চলে হচ্ছে এবং সেখানে বন্যার আশঙ্কা করা হচ্ছে। সামনের দিনে কি আসলে সেই বন্যা শুধু সিলেট থেকে শুরু করে অন্যান্য এলাকাকে ছড়িয়ে যেতে পারে, অর্থাৎ বন্যার আশঙ্কা কি আমরা করতে পারি সামনের দিনগুলোতে? এই মুহূর্তে যে বৃষ্টি আছে তাতে আসলে সিলেট অঞ্চলে খুব বেশি বড় বৃষ্টি দেখছি না, আর মোটামুটি বড় ফসল প্রায় কাটা শেষ। সুতরাং এটা ওই অঞ্চলে বৃষ্টি, এরপর হাওরে পানি আসবে, খুব বেশি আশঙ্কার জায়গাটা দেখছি না। তবে মনসুনের যেটা প্রিডিকশন ডক্টর শামীম বলছিলেন
যে এটা আইএমডি যে প্রিডিক্ট করেছে যে এবার মনসুনে বৃষ্টি বেশি হবে, তো বৃষ্টি বেশি হলেই আমরা ভাটির দেশে বন্যা বেশি হতে পারে। তো এই জন্য আমাদের মনসুনে প্রিপেয়ার্ড থাকতে হবে। আবার মে মাসেও দেখা যায় যে আর একটা হিট ওয়েভ বা এরকম তাপমাত্রা যেহেতু 50 ভাগ বেশি আছে, তো এইরকম হয়তো আবার হিট ওয়েভ আমরা দেখলেও আশ্চর্য হব না। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর AKM সাইফুল ইসলাম যুক্ত হয়েছেন। জলবায়ুর নানা রকম খবরাখবরের পাশাপাশি আপনি যে পরামর্শগুলো দিচ্ছিলেন বজ্রপাতে আসলে কিভাবে নিজেকে সুরক্ষিত রাখা যাবে, আমাদের দর্শকদের নিশ্চয়ই সেটা উপকারে আসবে। ধন্যবাদ, আবারও নিশ্চয়ই কথা হবে আপনার সাথে।